ইরান ও আমেরিকার যুদ্ধে কি এবার সরাসরি প্রবেশ করছে রাশিয়া? পুতিনকে কেন হঠাৎ এত কঠোর হুঁশিয়ারি দিল ওয়াশিংটন? আন্তর্জাতিক চরম নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে বিশ্বকে চমকে দেওয়া এত উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক প্রযুক্তি ইরান আসলে পাচ্ছে কোথা থেকে? তবে কি কাস্পিয়ান সাগরের মাটির নিচে সুড়ঙ্গ আর ছায়া সমুদ্র পথেই লুকিয়ে আছে এই রহস্য? একের পর এক মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা আর ওয়াশিংটনের পাল্টা হুঙ্কারে ভাবতেই যেন মাথায় হাত আমেরিকার। পাকিস্তান, ওমান আর চীনের মধ্যস্থতায় গড়ে ওঠা থমথমে শান্তির আশা যখন কয়েক ঘন্টার ব্যবধানে গুড়িয়ে গেল, ঠিক তখনই বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে ভূ রাজনৈতিক সমীকরণে ছড়িয়ে পড়েছে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। কিন্তু এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং গ্লোবাল সাউথের মূল চাবিকাঠি হিসেবে ভারত ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে? দিল্লির এক ভুল চালে কি থমকে যেতে পারে রাশিয়ার অর্থনীতি? সম্পূর্ণ ভারতীয় দৃষ্টিকোণ থেকে এই জটিল বিশ্ব রাজনীতির রোমাঞ্চকর আর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জানতে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ওমান চীন মধ্যস্থতা ও থমথমে শান্তির আড়ালে ভয়াবহ কূটনৈতিক বিপর্যয়। যে ঐতিহাসিক যুদ্ধবিরতি নিয়ে পুরো বিশ্ব মাত্র কয়েক ঘন্টা আগেও আশাবাদী হয়ে উঠেছিল, তা মুহূর্তের মধ্যেই এক ভয়াবহ আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে। পাকিস্তান, ওমান আর চীনের ত্রিপক্ষীয় কূটনৈতিক মধ্যস্থতায় পর্দার আড়ালে তৈরি হওয়া সমঝোতার খসড়া আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইতিবাচক ইঙ্গিত এক ঝটকায় বিশ্ববাজারে তেলের দাম 5% কমিয়ে দিয়েছিল। কিন্তু গভীর রাতে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের IRGC-S এর অতর্কিত ব্যালিস্টিক মিসাইল হামলা সেই থমথমে শান্তির আশা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। যদিও পেন্টাগন ও সেন্টকম দাবি করেছে যে তাদের ক্যাটাগরি 1 এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশেই বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রুখে দিতে সক্ষম হয়েছে, তবুও তেহরানের তরফ থেকে স্পষ্ট বার্তা এসেছে, ওয়াশিংটনের সাথে পর্দার আড়ালের ব্যাক চ্যানেল কূটনীতি এখন সম্পূর্ণ স্থগিত। জবাবে ওয়াশিংটন ও রিয়াদের যৌথ বিমান বাহিনী মধ্যপ্রাচ্যে কঠোর পাল্টা আঘাত হেনেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা কেবল দুটো দেশের সংঘাত নয়, বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য এক মারাত্মক বার্তা। কিন্তু প্রশ্নটা হচ্ছে, দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে ইরান একের পর এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও প্রযুক্তি তৈরি করে চলেছে? নাকি এর পেছনে রয়েছে আন্তর্জাতিক ছায়া বাজারের কোনো অদৃশ্য হাত? আপনাদের কি মনে হয়, এই পরিস্থিতিতে কূটনৈতিক আলোচনার পথ কি চিরতরে বন্ধ হয়ে গেল, নাকি ট্রাম্প প্রশাসন আবারও নতুন কোনো শর্তে টেবিলে ফিরতে বাধ্য হবে? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চুরমার, কিভাবে সামরিক প্রযুক্তিতে অদম্য হয়ে উঠছে ইরান? বিশ্বের সবথেকে কঠোর আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে ইরান তার অস্ত্রাগার ও প্রতিরক্ষা শিল্পকে এত দ্রুত আধুনিক ও সক্রিয় রাখছে, তা আজ বিশ্ব সামরিক বিশ্লেষকদের কাছে এক বিরাট গবেষণার বিষয়। 1980-র দশকে রক্তক্ষয়ী ইরান ইরাক যুদ্ধের সময় আন্তর্জাতিক অস্ত্র অবরোধের মুখে পড়ার তিক্ত অভিজ্ঞতা থেকে তেহরান ডিফেন্স অটোয়ার্কি বা প্রতিরক্ষায় সম্পূর্ণ স্বনির্ভরতার কৌশল গ্রহণ করে। তাদের প্রতিরক্ষা নীতির মূল ভিত্তিটাই হলো অত্যন্ত চতুর অসম যুদ্ধ কৌশল। আমেরিকা যেখানে কোটি কোটি ডলারের ব্যয়বহুল বিমানে বিনিয়োগ করে, ইরান সেখানে অতি স্বল্প খরচে হাজার হাজার শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন ও নিখুঁত লক্ষ্যভেদী ব্যালিস্টিক মিসাইল গণ উৎপাদন করছে। শুধু তাই নয়, পশ্চিমের নির্দেশিত যন্ত্রাংশ ও রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে শত্রুপক্ষের প্রযুক্তিকে নিজেদের মতো তৈরি করে নেওয়ায় তারা অত্যন্ত পারদর্শী। সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হলো, পাহাড় কেটে মাটির শত শত ফুট গভীরে নির্মিত ইরানের সুরক্ষিত মিসাইল সিটি বা ভূগর্ভস্থ অস্ত্র কারখানাগুলো আন্তর্জাতিক বিমান হামলা বা বাংকার বাস্টার বোমা দিয়েও মাটির নিচের এই অ্যাসেম্বলি লাইনগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব, যার ফলে যুদ্ধ চলাকালেও ইরানের সামরিক সরঞ্জাম উৎপাদন অবিরাম গতিতে সচল থাকছে। কিন্তু বিশ্বকে তো মার্কিন গোয়েন্দা সংস্থাদের চোখ ফাঁকি দিয়ে ইরান কেবল নিজেদের শক্তিতেই কি এত দূরে গিয়েছে, নাকি এর নেপথ্যে কাজ করছে ইউরোপ বা এশিয়ার সামরিক পরাশক্তিদের কোনো গোপন সমীকরণ? প্রযুক্তির এই যুদ্ধে খরচের দিক থেকে সস্তা ড্রোন ও মিসাইল কি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অকার্যকর করে দেবে? রাশিয়ার ব্যাকআপ ও ইরান মস্কো কৌশলগত সমীকরণ, ওয়াশিংটনের নতুন মাথা ব্যথার কারণ।
বিশ্ব ভূ রাজনীতিতে বর্তমানে ওয়াশিংটনকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করে তুলেছে মস্কো ও তেহরানের মধ্যেকার এই নতুন অক্ষ। পশ্চিমা বিশ্লেষকদের মতে রাশিয়া ও ইরানের প্রতিরক্ষা সম্পর্ক এখন আর সাধারণ কোনো সামরিক বেচাকেনায় সীমাবদ্ধ নেই। এটি রূপ নিয়েছে এক গভীর ট্রানজাকশনাল বা দ্বিপাক্ষিক কৌশলগত জোটে। ইউক্রেন যুদ্ধের পরিবর্তিত পরিস্থিতিতে রাশিয়া যখন স্বল্প মূল্যের কিন্তু অত্যন্ত কার্যকর ড্রোনের সংকটে পড়ে, তখন তেহরানের শাহেদ 136 ড্রোনের প্রযুক্তি ও নিয়মিত সরবরাহ মস্কোর সামরিক সক্ষমতাকে এক নতুন মাত্রা দেয়। আর এর সুনির্দিষ্ট প্রতিদান হিসেবে ক্রেমলিনও তেহরানকে তাদের সবচেয়ে অ্যাডভান্সড মিলিটারি প্রযুক্তি হস্তান্তরে গতি বাড়িয়েছে। সুনির্দিষ্ট চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানকে দিচ্ছে চতুর্থ প্রজন্মের সর্বাধুনিক Su-35 স্টেলথ ফাইটার জেট, Mi-28 অ্যাটাক হেলিকপ্টার এবং মধ্যপ্রাচ্যের আকাশে মার্কিন বা ইসরায়েলি স্টেলথ এয়ারক্রাফটের প্রধান বাধা S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কেবল প্রথাগত সামরিক হার্ডওয়্যারই নয়, সাইবার স্পেস, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং মহাকাশ গবেষণাতেও দুই দেশের লেনদেন তুঙ্গে। রাশিয়া ইতিমধ্যেই ইরানের খৈয়াম নামক উন্নত নজরদারি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণে সরাসরি সাহায্য করছে, যা তেহরানকে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের সামরিক চলাচলের উপর রিয়েল টাইম গোয়েন্দা নজরদারি চালানোর সক্ষমতা প্রদান করেছে। কিন্তু রাশিয়া ও ইরানের এই সামরিক জোটে কি কেবল আধুনিক ফাইটার জেট আর স্যাটেলাইটই ক্ষান্ত থাকছে, নাকি আণবিক প্রযুক্তির আড়ালে ওয়াশিংটনের টানা রেড লাইনগুলো অতিক্রম করার জন্য প্রস্তুত হচ্ছে ক্রেমলিন? রাশিয়ার এই প্রযুক্তিগত সহায়তা কি মধ্যপ্রাচ্যের বহু বছরের মার্কিন সামরিক আধিপত্যকে স্থায়ীভাবে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে? আপনার উত্তরটা কমেন্টে জানান। প্রেসিডেন্ট পুতিনকে ওয়াশিংটনের কড়া বার্তা ও ন্যাটোর লাল দাগ। রাশিয়া ও ইরানের এই দ্রুত বাড়তে থাকা সামরিক সমীকরণ আজ পেন্টাগন ও ব্রাসেলসের নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ওয়াশিংটন খুব ভালো করেই জানে, ইরান যদি রাশিয়ার কাছ থেকে আধুনিক S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত র্যাডার রিসিভার ও দূরপাল্লার মিসাইল গাইডেন্স প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করে নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং তাদের মূল মিত্রদের নিরাপত্তা এক নজিরবিহীন ঝুঁকির মুখে পড়বে। ঠিক এই কারণেই হোয়াইট হাউস সরাসরি ক্রেমলিনকে একটি শক্ত কূটনৈতিক বার্তা পাঠিয়েছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে রেড লাইন বা চরম সতর্কবার্তা হিসেবে গণ্য হচ্ছে। মার্কিন প্রশাসন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে রাশিয়া যদি ইরানকে এই ধরনের কৌশলগত বা সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখে কিংবা মহাকাশীয় বা আণবিক সক্ষমতার ক্ষেত্রে কোনো গোপন প্রযুক্তি হস্তান্তর করে, তবে ওয়াশিংটন কেবল কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞাতেই সীমাবদ্ধ থাকবে না। ক্ষেত্র বিশেষে ন্যাটো জোট তার মিত্রদের সুরক্ষায় সরাসরি কূটনৈতিক ও সামরিক কৌশল বদলাতে বাধ্য হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই উত্তপ্ত হুঁশিয়ারি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই আঞ্চলিক সংকট এখন দুটি পরাশক্তির ছায়া যুদ্ধের রূপ নিতে চলেছে। কিন্তু পশ্চিমের এই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক নজরদারির মধ্যেও প্রতিদিন কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের কাঁচামাল কিভাবে কোনো বাধা ছাড়াই রাশিয়া ও ইরানের মধ্যে আদান প্রদান হচ্ছে? কোন সেই ভৌগোলিক ম্যাজিক রুট যা চাইলেও স্পর্শ করতে পারছে না ন্যাটো বা মার্কিন সামরিক শক্তি? মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এই ধরনের কঠোর হুঁশিয়ারি কি ভ্লাদিমির পুতিনকে ইরানকে সামরিক সাহায্য দেওয়া থেকে বিরত রাখতে পারবে, নাকি এটি মস্কো ও তেহরানকে আরও কাছাকাছি নিয়ে আসবে? কাস্পিয়ান সাগরের সুরক্ষিত ছায়া রুট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফাঁকি, পশ্চিমা বিশ্বের কোটি কোটি ডলারের নজরদারি ব্যবস্থা, উপগ্রহ পর্যবেক্ষণ এবং কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে মস্কো আর তেহরানের মধ্যে নির্বিঘ্নে বিপুল পরিমাণ সামরিক সমরাস্ত্র আদান প্রদান চলছে? এর মূল রহস্য লুকিয়ে রয়েছে ভূবেষ্টিত জলপথ কাস্পিয়ান সাগরে। ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে এই অঞ্চলটি ইরান ও রাশিয়ার জন্য একটা প্রাকৃতিকভাবে সুরক্ষিত সামরিক দুর্গের মতো কাজ করে। 2018 সালের ঐতিহাসিক কাস্পিয়ান কনভেনশন বা যৌথ চুক্তি অনুযায়ী এই সাগরে উপকূলীয় 5টা দেশ রাশিয়া, ইরান, আজারবাইজান, কাজাখস্তান ও তুর্কমেনিস্তান ব্যতীত পৃথিবীর অন্য যে কোনো বহিরাগত শক্তি, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটোর কোনো সামরিক জাহাজ বা পরিদর্শন টিমের প্রবেশাধিকার সম্পূর্ণ আইনিভাবে নিষিদ্ধ। ফলে এই রুটে পশ্চিমা বিশ্বে সরাসরি কোনো অভিযান চালানোর সুযোগই নেই। আন্তর্জাতিক সামুদ্রিক ট্র্যাকিং সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এই রুটে চলাচলকারী কার্গো জাহাজগুলো অত্যন্ত চতুর ডার্ক শাটল কৌশল ব্যবহার করে। ইরানি বন্দর আমিরবাদ বা আঞ্জালি থেকে ছেড়ে যাওয়ার পরপরই জাহাজগুলো তাদের অটোমেটিক
আইডেন্টিফিকেশন সিস্টেম বা ট্র্যাকিং ডিভাইস সম্পূর্ণ বন্ধ করে দেয়। এরপর রাশিয়ার নিয়ন্ত্রিত অস্ট্রাখান বা ওলিয়া বন্দরে পৌঁছানো পর্যন্ত তারা স্যাটেলাইট ট্র্যাকারদের চোখ ফাঁকি দিয়ে অদৃশ্য অবস্থায় যাতায়াত করে। এই অনিরীক্ষিত ছায়া জলপথ ও ভালগা নদী সংলগ্ন চ্যানেল ব্যবহার করেই হাজার হাজার শাহেদ আত্মঘাতী ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গুরুত্বপূর্ণ স্পেয়ার পার্টস, ডাবল ইউজড কেমিক্যাল কাঁচামাল ও ভারী গোলাবারুদ অত্যন্ত নিরাপদে আদান প্রদান করা হচ্ছে। কাস্পিয়ান সাগরের এই একচ্ছত্র আধিপত্যই প্রকৃতপক্ষে রাশিয়া ও ইরানের সামরিক সাপ্লাই চেনকে যে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঊর্ধ্বে টিকিয়ে রেখেছে। কিন্তু এই সুরক্ষিত ভূ রাজনৈতিক দুর্গের মধ্যে দিয়ে অস্ত্র লেনদেন চললেও যদি কোনো কারণে দুটি প্রধান শক্তি সরাসরি মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে কি তা কেবল আঞ্চলিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি গোটা বিশ্ব ধাবিত হবে এক বিনাশকারী আণবিক মহাযুদ্ধের দিকে? আন্তর্জাতিক সমুদ্র আইন ও আঞ্চলিক চুক্তির কারণে কাস্পিয়ান সাগরে পশ্চিমা বিশ্বের এই অপারগতাকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি তেহরান ও মস্কোর জন্য সবথেকে বড় কৌশলগত বিজয়? আপনার কি মনে হয়? সরাসরি সংঘাতের পূর্বাভাস, মস্কো নামলে কিভাবে তৈরি হবে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপরেখা? রাশিয়া যদি তার বিদ্যমান পরোক্ষ বা ছায়া সমর্থন কাটিয়ে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন কিংবা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপে নামে, তবে এই সংঘাত আর কোনো আঞ্চলিক সীমানায় আটকে থাকবে না। মুহূর্তের মধ্যে তার রূপ নেবে মানব ইতিহাসের সবথেকে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধে। বিশ্বের দুটো শীর্ষ আণবিক পরাশক্তি আমেরিকা আর রাশিয়া সরাসরি মুখোমুখি হওয়া মানেই মার্কিন যুক্তরাষ্ট্র তার ন্যাটো চুক্তি বা আর্টিকেল 5 কার্যকর করতে বাধ্য হবে, যার ফলে ইউরোপের প্রধান দেশগুলো সরাসরি মার্কিন সেনার সাথে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের ফ্রন্টে যোগ দেবে। এই উত্তপ্ত পরিস্থিতির পূর্ণ ফায়দা তুলতে দ্বিধা করবে না এশিয়ার অন্যান্য শক্তিগুলো। আমেরিকা যখন ইউরোপ ও মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে নিজের সমস্ত অর্থ আর সামরিক মনোযোগ ব্যস্ত রাখবে, তখন চীন তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সবথেকে বড় চালটি চালতে পারে। এর ফলে সংঘাতের মূল কেন্দ্র মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপীয় থিয়েটার এবং এশিয়া প্যাসিফিকের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে। তবে বাস্তবসম্মত ভূ রাজনৈতিক বিশ্লেষণ বলছে, ইউক্রেন ফ্রন্টের চলমান ব্যস্ততা, অর্থনৈতিক চাপ আর আন্তর্জাতিক কৌশলগত সমীকরণের কারণে মস্কো এই মুহূর্তে সরাসরি যুদ্ধের কোনো ঝুঁকি নেবে না। তাদের সবথেকে লাভজনক চালটা হলো ইরানকে প্রযুক্তি আর সমরাস্ত্র দিয়ে সাহায্য করে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতিতে মার্কিন শক্তি ও বাজেটকে দীর্ঘদিনের জন্য আটকে রাখা। কিন্তু বিশ্বশক্তির এই রক্তক্ষয়ী মহাযুদ্ধের মেঘ যখন ঘনীভূত হচ্ছে, তখন তিন প্রধান বন্ধু আমেরিকা, রাশিয়া আর ইরান, এই তিনের মাঝে দাঁড়িয়ে আমাদের দেশ ভারত ঠিক কী কৌশলগত পদক্ষেপ নেবে, কিভাবে দিল্লি রক্ষা করবে তার সার্বভৌমত্ব আর বিশ্ব অর্থনীতি? আপনাদের কি মনে হয়, মস্কো বা বেইজিং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আটকে রাখার যে স্ট্র্যাটেজি নিচ্ছে, তা কি বিশ্ব শান্তিকে এক অপূরণীয় আণবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে? বৈশ্বিক বন্ধুত্বের চরম টানাপোড়েন, পরম সংকটে ভারতের ত্রিমুখী ভূরাজনৈতিক স্ট্র্যাটেজি। বিশ্বের প্রধান পরাশক্তিগুলোর এই সম্ভাব্য সর্বাত্মক সংঘাতের মেঘ ঘনিয়ে উঠলে আন্তর্জাতিক কূটনীতিতে সবচাইতে কঠিন আর জটিল পরীক্ষার মুখে পড়তে হবে ভারতকে। কারণ এই যুদ্ধের মূল তিন চালিকা শক্তি, একদিকে ভারতের প্রযুক্তিগত অর্থনৈতিক অংশীদার আমেরিকা, কোয়াড পার্টনার, অন্যদিকে ভারতের বহুকালের পরিকল্পিত স্ট্র্যাটেজিক বন্ধু রাশিয়া এবং মধ্য এশিয়ার প্রধান দ্বার ইরান। এই প্রতিটি দেশের সাথেই ভারতের নিবিড় আর গভীর কৌশলগত সম্পর্ক রয়েছে। এমন সংকটজনক পরিস্থিতিতে ভারত কোনো নির্দিষ্ট অক্ষ বা ব্লকে যোগ না দিয়ে তার ঐতিহাসিক কৌশলগত স্বায়ত্তশাসন বা নিরপেক্ষতার নীতি শক্তভাবে আঁকড়ে ধরবে। যে কোনো পক্ষ থেকে সামরিক চাপ সৃষ্টি করা হলেও ভারত প্রকাশ্যে সংঘাতের বিরুদ্ধে শান্তিদূত হিসেবে দাঁড়াবে এবং নিজের জাতীয় স্বার্থ রক্ষায় তিনটি মূল স্তম্ভের উপর জোর দেবে। সর্ববৃহৎ উদ্ধার অভিযান ও প্রবাসীদের সুরক্ষা। বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে প্রায় 90 লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস করেন এবং তারা কর্মরত সেখানে। যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়লে ভারত সরকারের অগ্রাধিকার হবে সর্বশক্তি প্রয়োগ করে দেশের নাগরিকদের সুরক্ষিত রাখা এবং প্রয়োজনে ইতিহাস সৃষ্টিকারী সামরিক ও অসামরিক মিশন পরিচালনা করে তাদের নিরাপদে মাতৃভূমিতে ফিরিয়ে আনা। জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্থায়িত্ব। ভারতের মোট খনিজ তেলের চাহিদার 80%-এরও বেশি আমদানি করতে হয়, যা সিংহ
সিংহভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনিয়ন্ত্রিতভাবে বাড়লে দেশের অভ্যন্তরে চরম মূল্যস্ফীতি দেখা দেবে। তাই ভারত তাদের জাতীয় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ ব্যবহারের পাশাপাশি মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়া ও অন্যান্য বিকল্প আন্তর্জাতিক উৎস থেকে কম মূল্যে তেল কেনা অব্যাহত রাখার আপ্রাণ চেষ্টা চালাবে। টু ফ্রন্ট সীমান্ত নিরাপত্তা ও চীনের উপর কড়া নজর। বিশ্বশক্তির নজর যখন মধ্যপ্রাচ্য ও ইউরোপের দিকে থাকবে, তখন বেইজিং এশিয়ার ভূ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য নষ্ট করার চেষ্টা করতে পারে। চীন যাতে কোনোভাবেই ভারতের লাদাখ বা অরুণাচল প্রদেশ সীমান্তে অঞ্চলের আগ্রাসন বা বাড়তি সামরিক চাপ সৃষ্টি না করতে পারে, সেজন্য ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের সিংহভাগ শক্তি উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় মোতায়েন করবে। কিন্তু কেবল নিজেদের রক্ষা করা বা সীমান্তে নজর রাখাই কি দিল্লির জন্য যথেষ্ট, নাকি নিজস্ব অর্থনীতি আর কৌশলগত প্রকল্পগুলোকে বাঁচাতে এই রক্তক্ষয়ী মহাযুদ্ধ থামানোর প্রধান চাবিকাঠি হয়ে উঠতে চলেছে ভারত নিজেই? এই পরিস্থিতিতে ভারতের কি কোনো নির্দিষ্ট এক পক্ষ বেছে নেওয়া উচিত, নাকি বর্তমানের এই কঠোর নিরপেক্ষ নীতি দেশের জাতীয় স্বার্থ রক্ষায় সবথেকে সেরা পথ? আপনার যুক্তিসঙ্গত মতামতটা কি জানান আমাদের। ব্যাক চ্যানেল কূটনীতি, বিশ্ব সংঘাত রুখতে কেন ভারতই প্রধান চাবিকাঠি? ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকে বিবেচনা করলে মধ্যপ্রাচ্যের এই আগুনের শিখা ছড়িয়ে পড়া ভারতের জন্য কোনোভাবেই কাম্য নয়। কারণ মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাত মানে কেবল ভারতের জ্বালানি নিরাপত্তায় চরম ঝুঁকি পড়বে না, বরং ভারতের দূরদর্শী মেগা প্রজেক্টগুলোর মারাত্মক ক্ষতি মুখে পড়বে। মধ্য এশিয়া ও ইউরেশিয়ায় প্রবেশের জন্য কৌশলগত চাবাহার বন্দর এবং চীনকে টেক্কা দিতে ঘোষিত মিডল ইস্ট ইউরোপ অর্থনৈতিক করিডোর উভয় বাণিজ্য পথেই ভবিষ্যতে এই অঞ্চলের স্থিতিশীলতার উপর নির্ভরশীল। তাই সংঘাত থামানো কেবল বৈশ্বিক শান্তির প্রশ্ন নয়, ভারতের নিজস্ব অর্থনৈতিক ও কৌশলগত অস্তিত্বেরও প্রশ্ন। তবে আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণে আজ ভারত আর কেবল একজন নীরব দর্শক নয়। দিল্লি আজ ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথের সবথেকে নির্ভরযোগ্য প্রতিনিধি এবং বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তি। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের অবস্থান অনন্য। বিশ্বের আর কোনো একক দেশের এই বিরল সুবিধা নেই। ওয়াশিংটন, মস্কো, তেহরান এবং তেল আবিব প্রতিটি সংঘাতপূর্ণ পক্ষের শীর্ষ নেতৃত্বের সাথে ভারতের সুদৃঢ় এবং সরাসরি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সক্রিয়। প্রকাশ্যে কোনো সামরিক হুঙ্কার বা সস্তা বিবৃতি না দিয়ে ভারত তার এই সর্বজনীন গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে পর্দার আড়ালে ব্যাক চ্যানেল কূটনীতি পরিচালনা করার এক একক সক্ষমতা রাখে। অর্থনৈতিক স্থায়িত্ব রক্ষা, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিশ্বকে এক ভয়ঙ্কর আণবিক ও সর্বাত্মক ধ্বংসের হাত থেকে বাঁচাতে দিল্লিকে তার এই ডিপ্লোম্যাটিক লেভারেজ বা কূটনৈতিক প্রভাব পূর্ণ মাত্রায় প্রয়োগ করতেই হবে। শেষ পর্যন্ত গ্লোবাল সাউথের নেতৃত্ব এবং শান্তির প্রধান কারিগর হিসেবে ভারতের এই প্রজ্ঞাপূর্ণ মধ্যস্থতাই পারে বিশ্বকে এক ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধের মুখ থেকে ফিরিয়ে আনতে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ আজ কেবল ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন নয়, বরং বিশ্ব ভূ রাজনীতির সমীকরণও এক চরম পরীক্ষার মুখে। একদিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চুরমার করে তৈরি হওয়া ইরানের অদম্য সামরিক সক্ষমতা এবং কাস্পিয়ান সাগরের সুরক্ষিত রুট ব্যবহার করে গড়ে ওঠা রাশিয়া ইরান ঐক্য, আর অন্যদিকে ওয়াশিংটন ও ন্যাটোর কঠোর হুঙ্কার। এই দুয়ের লড়াই সমগ্র মানব জাতিকে এনে দাঁড় করিয়েছে এক বিনাশকারী আণবিক মহাযুদ্ধের দ্বার প্রান্তে। তবে বিশ্ব অর্থনীতির চাকা স্তব্ধ হওয়া কিংবা বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা রোধে বিশ্ব আজ যে কয়েকটি শক্তির দিকে তাকিয়ে রয়েছে, তার মধ্যে ভারত অন্যতম। নিজেদের জাতীয় স্বার্থ, কোটি কোটি প্রবাসীর নিরাপত্তা এবং কৌশলগত স্বায়ত্ত শাসন অক্ষুণ্ণ রেখে ভারত যেভাবে ব্যাক চ্যানেল কূটনীতির মাধ্যমে বিশ্বমঞ্চের শান্তির বার্তা নিয়ে এগিয়ে আসছে, তা প্রমাণ করে যে আগামী দিনের বৈশ্বিক স্থিতিশীলতার চাবিকাঠি বহুলাংশে দিল্লির হাতেই নির্ধারিত হতে চলেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মোড় কোন দিকে ঘোরে এবং ভারত তার কূটনৈতিক চালে কতটা সফল হয়, তা তো সময়ই বলবে। ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের এমন সব গভীর ও তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।